তারা হয়তো বা চাচ্ছে না রোনালদোকে দিয়ে গোল করাবে। যে রোনালদো যদি এবার ওয়ার্ল্ড কাপ না জিতে, আপনি 2030 ওয়ার্ল্ড কাপে ওকে পাবেন। ডি মারিয়ার যেই মানে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট, উফ, ডি মারিয়া মানে আমার কাছে মোস্ট আপনি যদি বিফোর মানে মেসি পরেই সে, যখন প্রয়োজন, যখন কিছু হচ্ছে না, তখনই ডি মারিয়া আসে। আমাদের অ্যান্টিসিপেশন সম্ভবত ঠিক হতে যাচ্ছে। মানে 48 দলের বিশ্বকাপ, 104 ম্যাচ, ওয়ার্ল্ড কাপের ইন্টেন্সিটি থাকে, এই সমালোচনা শুরু থেকে ছিল। ফিফা সম্ভবত ওয়ার্ল্ড কাপকে আরো ওয়াইড করা আর একটু গ্লোবাল মার্কেট ধরা। এমনি তো ফিফার গ্লোবাল মার্কেট তো অন্য যে কোনো মানে ফেডারেশন বা যে কোনো সংস্থার তুলনায় অনেক বেশি, তারপরেও ফিফার আরো টাকা লাগবে। আর দিন শেষে আমরা যারা একটু ফুটবল ভালোবাসি, যারা ফুটবল দেখি, ফুটবল পছন্দ করি, খাই ঘুমাই, তাদের জন্য ব্যাপারটা না অনেক বেশি মানে ওভারডোজড হয়ে যাচ্ছে। এক দিনে 4টা 5টা করে খেলা এবং ওভার টাইম বাংলাদেশের জন্য। তারপরেও ফিফা ওয়ার্ল্ড কাপ বলে কথা, 68 বছর পরে ফিফা ওয়ার্ল্ড কাপে একই দিনে 4টা ম্যাচ ড্র হয়েছে, এটা একটা খবর। আর একটা খবর হচ্ছে এবার বিশ্বকাপ জেতার মতন সবচাইতে শক্তিশালী দল অপটা সুপার কম্পিউটারও যাকে সবার আগে এগিয়ে রেখেছে, সে স্পেনকে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে থামিয়ে রেখেছিল মাঠে। তার মানে ম্যাচটা গোল নীল ড্র হয়েছে। সবাইকে আমন্ত্রণ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। মাহাদি আপনার সাথে আর আমার সাথে দুজন মানুষ আছেন, এবং দুজন মানে আমি অন্ততপক্ষে মানে ফুটবল ভালোবাসি বলি, এই দুজন মানুষের প্রতি আমার আলাদা ভালোবাসা আছে। আহমেদ বিন পারভেজ, ফুটবল অ্যানালিস্ট, নট অনলি দ্যাট ফুটবল অ্যানালিস্ট, ক্রিকেটও তিনি অ্যানালাইজ করেন আর কি, স্পোর্টস অ্যানালিস্ট, এক্স্যাক্টলি, এটাই সবচেয়ে ভালো। আর যিনি আছেন সুপারস্টার তপু বর্মন, তার মাথা আসলে মানে আমি মাঝে মাঝে বলি যে তপু বর্মনের মাথাটা একটু মানে সোনা দিয়ে মোড়াই দিলে কেমন হয়, ভালো হয় না ব্যাপারটা? কি মানে আহমেদ? না, আমার তো মনে হয় যে সোনা দিয়ে মুড়ালে একটু ফ্লেক্সিবিলিটির প্রবলেম হতে পারে। উনি রিটায়ার করুক, তারপরে আমরা একটা এটা করতে পারি। ইউরোপের মাটিতে প্রথম মানে তার দুইটা গোলে আমরা ইউরোপের মাটিতে হোক সেটা সান মারিনো, কি যায় আসে। আমিও কিন্তু এখন একটা ওই যে ফ্যান বয় মোমেন্টই ফিল করতেছি, মানে ওনার সাথে আমার পরিচয় আগে থেকে, অনেক আগে থেকে, বাট উনি যখন মাঠে থাকে হি ইজ ওয়ান অফ আওয়ার বিগেস্ট স্টারস এবং ভেরি হ্যাপি টু বি হিয়ার। এক্স্যাক্টলি। তপু বর্মনরা যখন ক্যারিয়ার শুরু করেছে তখন আমি ওই সময়টাতে ফুটবল বিটেই আসলে বেসিক্যালি রিপোর্ট করতাম। সো আমি একদম শুরু থেকেই বেশ কিছু প্লেয়ারকে চিনি এবং আমি ওন করি তাদের। এই কারণে ওন করি যে তাদের মানে স্টার্টটা আমি দেখেছি, একদম শুরু থেকে আমি দেখেছি তারা কিভাবে স্টার্ট করেছে। এন্ড ওয়েলকাম মাঠ কাঁপানো বিশ্বকাপে তপু বর্মন। থ্যাংক ইউ মাদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই ওভারঅল যে আমি যে এরকম একটা ইন্ট্রো দিয়েছি, বোরিং লাগতেছে না? আসলে আপনার যেটা আপনার সাথে কথা বলতেছিলাম যে 3টা হলো আমাদের লাস্ট একটা সময়, 3টা হচ্ছে আমাদের মানে একদম বটম লাইন। হ্যাঁ, সো আপনার আমার কাছে আসলে বোরিং তো অবশ্যই লাগছে। বোরিং থেকে আরেকটা ব্যাপার অনেক এনজয় করছি, এটা হলো মেন ব্যাপার। কারণ 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ আসে। আসলে আপনার যেই ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার হলো আপনার, ধরেন আপনি অলরেডি বলেছেন যে আসলে স্পেন যেই প্রত্যাশা আমরা করেছিলাম এই টিমের প্রতি, আসলে তারা কিন্তু সেই আপনার রেজাল্টটা আনতে পারে না, দিতে পারে না। আসলে খেলায় বোরিং হয়েছে এবং তারা অনেক চান্সগুলো ক্রিয়েট করেছে কিন্তু তারা গোল করতে পারে নাই। এবং পারভেজ ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে আসলে নাম্বার 9, এক্স্যাক্টলি নাম্বার 9, সলিড নাম্বার 9-এর অভাব ছিল। সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে অনেক ইজি চান্স মিস করেছে। তো সেই ক্ষেত্রে বলবো যে কালকে যেটা আপনি বললেন যে কত বছর পরে 4টা ম্যাচই ড্র হয়েছে, আসলে 68 বছর পর। হ্যাঁ, এটা আসলে আপনার আমি বলবো যে এশিয়া টিমের জন্য খুব ভালো হয়েছে। তারা এখন পর্যন্ত হারে নাই, না, নো ওয়ান। হ্যাঁ, 6টা টিম খেলেছে, 6 জনের একজনও হারে নাই। এর মধ্যে দুইটা দল জিতেছে, অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়া। সো ফর দ্যাট আই এম ভেরি হ্যাপি। আমিও আসলে হ্যাপি। স্পেশালি আমি তো আহমেদ, আমি যখন খেলা দেখছিলাম জাপান নেদারল্যান্ডস, আমার মরক্কো ব্রাজিল খেলাটাও খুব দারুণ লেগেছে। এবং জাপান এবং নেদারল্যান্ডসের খেলাটা, জাপান নেদারল্যান্ডসের ট্যাকটিক্স যেভাবে ভেঙেছে, আমি এই জাপানকে এরকম লো ব্লক ডিফেন্সে কোনোদিন খেলতে দেখি নাই। তারা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে যেই ডিফেন্স লাইনটাকে আপনার ভ্যান ডাইক নেতৃত্ব দেয় এবং এত টল সবাই, ওইটাকে স্পেন যেটা করেছে আসলে কেপ ভার্দের এগেইনস্টে, যে অনেক বিল্ড আপ করে 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 নিয়ে গোল করা, এটা হয় না। 27টা শট নিয়েছে কেপ ভার্দের গোল মুখে, 7টা তো অন টার্গেট ছিল, তার মধ্যে একটা গোল নাই। এবং যেই লোকটাকে ক্রেডিট দিতে ডেফিনেটলি কেপ ভার্দের গোলকিপার। অবভিয়াসলি আমার মনে হয় যে মজা বা ইন্টেন্সিটিটা শুরুই হয়েছিল ব্রাজিল মরক্কোর ম্যাচটা দিয়ে। মনে হচ্ছিল যে হ্যাঁ,
এখন বিশ্বকাপটা বোধহয় শুরু হলো, এবং তার আগ পর্যন্ত আমরা আসলে ইভেন কানাডা, বসনিয়া সেসব ম্যাচ নিয়েও খুব কাটাছেঁড়া ট্যাকটিক্যাল অ্যানালিসিস করলাম, বাট দিন শেষে বুঝতে পারছিলাম যে ফ্লেভারটা শুরু হবে ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে। তারপর যেই ম্যাচটা মেনশন করলে নেদারল্যান্ড ভার্সেস জাপান, প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং ড্রজ এবারের ওয়ার্ল্ড কাপে সো ফার, কারণ শুধুমাত্র গোল স্কোরিং এর দিক থেকে না, দ্য ট্যাকটিক্যাল এলিমেন্ট যেটা নিয়ে আসছিল, 2-2 গোলে ড্র হওয়ার পর ইন্টারেস্টিংলি সেই ম্যাচটাতে দুই দলেরই কিন্তু এক্সজি বা গোল স্কোরিং পসিবিলিটিস ছিল লেস দেন 1, তার মানে অসাধারণ কিছু গোল তাদের করতে হয়েছে, মানে ইট ওয়াজন্ট ইজি চান্সেস, টাফ চান্সেস গুলো তারা কনভার্ট করতে পারছে। যেটা ভার্জিল ভ্যান ডাইক আমরা অলওয়েজ দেখি যে ন্যাশনাল টিমের 14টা গোল হয়ে গেছে তার, একজন সেন্টার ব্যাক, এবং তার যে মানে ক্লিনিক্যাল হেডার, তার গ্ল্যান্সিং হেডার যেটা আমরা দেখেছি কি চমৎকার ভাবে ফিনিশ করছে, এবং একটা মাত্র মানুষ তার মার্কারকে তিনি মানে পাত্তাই দেন না, তবু নিজে একজন ডিফেন্ডার। তবু এই মানে আপনিও কিন্তু এরকম উপরের দিকে গিয়ে ভ্যান ডাইকের ক্যারেক্টারটা আমি যখন দেখছিলাম, তার আগেই আপনার সাথে শো করেছি, তো আমার কাছে মনে হচ্ছিল আমি আপনাকে চিন্তা করছিলাম যে তবু বর্মন এরকম খুবই চমৎকার হেডারে এইসব জায়গায় খুব না বেশ আসলে ভালো। সে আপনার লাস্ট ইয়ার মানে যে ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকজন লোকের কথা একটু বলে নি, আরেকজন এরকম আপনার মতন উপরের দিকে হেড করতেন কিন্তু মোস্ট অফ দ্য টাইম টার্গেটে রাখতে পারতেন হচ্ছে ইয়াসিন খান, ইয়াসিন আমার খান, মাই ফ্রেন্ড, ইওর ফ্রেন্ড, রাইট? মনে পড়লো আর কি। সো ভ্যান ডাইক আসলে অ্যাজ এ প্লেয়ার তার থেকে বড় হলো লিডার, সে আসলে গাইডেন্স করতে পারে আসলে টিমটাকে, পুরা টিমটাকে, ইভেন দো লিভারপুল, ইভেন দো নেদারল্যান্ড, এবং তার সাথে যে খেলে তার জন্য খেলা অনেক সহজ হয়ে যায় আমি যেটা মনে করি, বিকজ আপনি দেখবেন যে ও কথা বলেই তাকে আরো 50% অ্যাডভান্স করে দিচ্ছে যে এই জায়গায় যাও, এই জায়গায় যাও, সে মানে আপনার পুরোটা রিড করতে পারে যে কোনো টিমের সাথেই হোক। তো তার মতো প্লেয়ার আসলে প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপে খেলা, এটা আমাদের জন্য আসলে একটা বিশাল ব্যাপার, কারণ অ্যাজ এ ডিফেন্ডার, এবং সে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, তাকে প্রমাণ করেছেন অনেকবার বছর বছর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এইটা তার জন্য আমি মনে করি নর্মাল, কারণ সে অনেক গোল দিয়েছে, অনেক গোল করে, আসলে এটা আপনার জাপানের সাথে তার জন্য আরো বেশি তার হাইট অ্যাডভান্টেজটা বেশি নিয়েছেন, ইভেন দো বেশি পাওয়ারও ছিল না তার গোল, শুধুমাত্র পারফেকশনটা ছিল। ইভেন আসলে এরকম প্লেয়ারকে যখন আমরা খেলতে দেখি উই ফিল ভেরি হ্যাপি, কারণ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এক্স্যাক্টলি। এবং সামারভিলের গোলটা যেমন সুন্দর, ফ্যান্টাস্টিক, তার চেয়ে আমার কাছে মনে হয় যে নাকামুরাও যে গোলটা, দ্যাট ওয়াজ ফেনোমেনন, মানে এত অল্প জায়গা থেকে, তবু আমি চিন্তা করি না নাকামুরা এই শটটা ভেরি ক্লোজ না, এত ক্লোজ, একদমই জায়গা নাই, টাইট স্পেসে বলটাকে ছেড়েছে, মানে আমি না একদমই অ্যান্টিসিপেট করা আছে না যে হ্যাঁ এটা শট গোলকিপার বুঝতে পারে, এটা মারবে, এই কারণে গোলকিপার বুঝে। নাকামুরা এত অল্প একটু জায়গা থেকে বলটাকে ছেড়েছে এবং এত চমৎকার ভাবে করেছে, এটা মানে চারটা গোল আসলে দারুণ। আবার জাপান যে ওদের এগেইনস্টে হেডে গোল করবে, এটা অবিশ্বাস্য, তাই না? এগুলাই ঘটতে থাকে। এবং ওই যে যেটা বললাম যে এক্সজি কম, তারপরও 4টা গোল, তার মানে হচ্ছে দে আউট পারফর্মড দি অরিজিনাল যা হওয়ার কথা আর কি। আর জাপানেরও তো আমরা দেখলাম হেড কোচ তার বিভিন্ন অঙ্গভঙ্গি, সাইড লাইনে দাঁড়ায় বিশাল বিশাল যে 1 2 3 4 কি জানি জিনিসপত্র নিয়ে দেখাচ্ছে। সো এক একজন এক এক মেথড নিয়ে, এক এক স্টাইল নিয়ে আসতেছেন। এশিয়া ইজ ডুইং ওয়েল, সেটার আরো একটা প্রমাণ হচ্ছে যে আরো একটা ড্র, মানে এই তো সকালেরই খেলা ছিল ইরান ভার্সেস নিউজিল্যান্ড, ইন্টারেস্টিং ম্যাচ এটাও ছিল। এটা কি ড্র? মানে তপু এবং আহমেদ, আমি দুজনকে জিজ্ঞেস করতে চাই যে এই খেলাটাতে ইরান তো আসলে ফিফা র্যাঙ্কিং এ নিউজিল্যান্ড মানে 82 আর ইরান 20, হ্যাঁ, দে আর ওয়ান অফ দ্য টপ 30 টিমের ভিতরে আছে। সো এটা ইরানের জন্য, আমি ইরানকে মানে যুদ্ধবিধ্বস্ত ইরান, তার ভেতরে অন্যরকম একটা কি মানে ফ্লেয়ার থাকবে, কারণ হচ্ছে যে ইউএসএ তাদের সাথে যুদ্ধ করছে এবং তারা তো বলছে যে এটা অন্যায়ভাবে তাদের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ। সেই জায়গা থেকে আমি মনে করেছিলাম যে ইরানকে একটু ডিফারেন্ট চেহারায় দেখবো, একদম আলাদা। সেই ফায়ারটা আমি আমার কাছে মনে হচ্ছে যে পাই নাই। আমার পার্সোনালি মনে হচ্ছে যে তারা আসলে 2টা গোল দিয়ে ফেলছিল, সো ডিফেন্সিভ কিছু ভুলও তারা খুব বেশি করে নাই। নিউজিল্যান্ডের যে 2টা গোল, ওখানে তাদের বিল্ড আপ অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল এবং ফিনিশিংও ভালো ছিল। সো নিউজিল্যান্ডই দারুণ খেলেছে। হ্যাঁ, বেসিক্যালি ফাইনাল থার্ডে নিউজিল্যান্ডের ক্লিনিক্যাল ফিনিশিং এর কারণে ম্যাচটা ড্র হয়ে গেছে, নাইলে ইরান প্রবাবলি ম্যাচটা জিততো। ওরা যে 2টা গোল দিয়ে ফেলছে, অ্যাপ্রোচটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল যে তারা উইং এ যাবে, উইং থেকে দল পুট ইন ক্রসেস, সেখান থেকে তারা তাদের টার্গেট ম্যানদের খুঁজে সেখান থেকে গোল দিবে। সো ওরকমই আসছিল, সেট পিস ওরিয়েন্টেড কিংবা ওয়াইড স্পেস থেকে ক্রস ওরিয়েন্টেড খেলা।
সাকসেসও পেয়ে গেল, বাট আমার মনে হয় যে নিউজিল্যান্ডকেও ক্রেডিট দিতে হবে, কারণ তারা কিন্তু সাধারণত এত প্রলিফিক গোল স্কোরিং টিম না। না, ওদের মেইন একজন যিনি ক্রিস যাকে উড। সবাই চিনে, ক্রিস উড, হ্যাঁ। উনি আসলে একেবারেই পেনাল্টি এরিয়ার ভেতরে একটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে 2টা গোলই তার অ্যাসিস্ট, মানে Assist, বেসিক্যালি yes, yes, yes. সে লে অফ করে দিচ্ছে আর Yeah. তার পার্টনারে এসে সেকেন্ড রান নিয়ে এসে তারা শুট করতেছে ভাইয়া। সো দেয়ার প্লে ওয়াজ বেটার, মানে নিউজিল্যান্ডের অ্যাটাকিং প্লে ওয়াজ বেটার, এই কারণে ওরা একটা পয়েন্ট নিয়ে বের হয়ে আসতে পারছে। বাট আই থিঙ্ক ইরানও যে ফুটবলটা খেলছে, দে ডিজার্ভ মোর দেন 1 পয়েন্ট। 2-2 হয়তো হইতো না, হয়তো 2-1 গোল বা 2-0 গোলেও জিততে পারতো। সো ওদিক থেকে ক্রেডিট গোস টু ইরান, এবং তাদের আসলে কিছুটা শক্তি তো কমেও গেছে। তাদের সুপারস্টার যাকে তো বর্মন খুব ভালো চেনেন ওভাবে, তিনি তো নেই, স্কোয়াডে নেই, অন্য কোনো কারণেই নেই আর কি। কারণে নেই আর কি। নাম্বার 9 হ্যাঁ পার্টনার ছিল আপনার তামিরিয়ান আজমল, ওরা আসলে টপ স্কোরার ইরানের, তো সেখানে একজন মিসিং। সেই জায়গাটার জন্য আসলে ইরানকে একটু হয়তো সাফার করতে হবে। আমি জানি না টুর্নামেন্ট প্রোগ্রেশনের সাথে সাথে এই দলগুলো আরেকটু রিইউনাইটেড হইতে পারবে, কারণ বা তাদের আসল চেহারাও ফিরতে পারে, বলা যায় না। যেমন এই যে কেপ ভার্ডে ড্র করে ফেললে, একটা পয়েন্ট বের করে ফেলছে, আই ডোন্ট এক্সপেক্ট দেম টু ডু দ্য সেম পরের ম্যাচগুলোতে। না Exactly. আমার মনে হয় না সেটা হবে। আরো ওপেন ওয়াইড হবে, হ্যাঁ, কারণ একটা জিনিস কি, কিউরাসাও যখন জার্মানির এগেইনস্টে 7 গোল খেয়েছে অত বোরিং লাগে নাই। আমি কেপ ভার্দে এবং স্পেনের খেলা খুবই বোরিং লেগেছে। হয়তো স্পেনের যারা সাপোর্টার আমাদের হয়তো কি বলে বোরিং, আই এম নট তো এনজয় করছি এরকম, এটা বলতেই পারে কেউ, স্পেনের সাপোর্টার না, তারা এটা বলার আর কোনো সুযোগ নেই। তবে আমি আসলে যখন কোনো ব্রেকআউট কিপার বের হয় আমি খুব খুশি হই, কোনো এক কারণে আমি জানি না। অনেকে বলে ইটস ইজি ওয়ার্ক, দ্য ইজিয়েস্ট পজিশন, অনেকে বলে ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট পজিশন, কারণ আউট অফ দ্য ব্লু আপনার কাছে কিছু আসবে, বাকি টাইম আপনার করার কিছু নাই। তো ইটস অ্যাকচুয়ালি দ্য মোস্ট ডিফিকাল্ট থিং আমার কাছে লাগে টু বি আ গোলকিপার। বাট এই যে 2014-তে কিলর নাভাস কোস্টারিকার, হঠাৎ করে হি বিকেম দ্য স্টার, হঠাৎ করে হচ্ছে 2022-এ ইয়াসিন বোনো ফর মরক্কো, হি বিকেম দ্য স্টার। এবার হঠাৎ করে 2টা স্টার একই রাতে পেয়ে গেলাম আমরা। ভোজিনিয়া ফ্রম কেপ ভার্ডে, যার 7টা সেভ ছিল, এবং তখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে এক ম্যাচে 7 সেভ ওয়াজ হাইয়েস্ট। পরে এসে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে সৌদির গোলকিপার আল আওয়াইস। উরুগুয়ের সাথে আল আওয়াইস আসলে বেসিক্যালি মোটামুটি 9টা পরিচিত, 9টা সেভ, এবং সে হচ্ছে ওই একই ম্যাচে 9টা সেভ করছে এই ম্যাচটাতে। সো দ্যাট ম্যাচ ওয়াজ অলসো আ ড্র, মানে ক্রেডিট, a lot of credit goes to the goalkeeper from Saudi. সৌদি আরবিয়া ইউরুগুয়ের এগেইনস্টে এক গোলে ড্র করেছে, আমার কাছে মনে হয় ভালো রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট। আরেকটা ম্যাচ আমার কাছে ইম্পর্টেন্ট, মানে রাতে যেটা দেখছিলাম, ও স্পেনের খেলা দেখার পরে মেজাজ খারাপ হওয়ার পরে একটু মেজাজ ভালোর জন্যই মানে ইজিপ্ট এবং বেলজিয়ামের খেলাটা দেখছিলাম। এটা বুড়া বেলজিয়াম, তারপর বেলজিয়াম বলে কথা, তো বর্মন না, বেলজিয়ামের আসলে আপনি যদি ফরওয়ার্ড লাইন হিসাব করেন, দে আর ভেরি গুড, এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে। আসলে আমি বুঝলাম না, মনে করেন আপনার কেন যে হইল না কালকে। আমি কিন্তু বেলজিয়ামকে একটু আগায় রাখছিলাম কালকে ইজিপ্ট থেকে, কারণ বেলজিয়াম ডিজার্ভ করে। ইভেন দো আপনি যদি পরিসংখ্যান দেখেন, ইজিপ্ট থেকে কিন্তু বেলজিয়াম ভালো খেলেছেন, এবং স্পেশালি আপনার যদি মিডফিল্ড কন্ট্রোলটা বলেন, তারা খুবই ভালো করেছেন। আসলে আপনার যেটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, পারভেজ ভাইয়ের সাথে, আসলে লুকাকু আসলে আমি জানি না সে কি পুরো ফিট, কি তাকে পরের ম্যাচগুলোতে খেলানোর জন্য চাচ্ছিল, সে তার ক্লাবে মানে ক্লাব সিজনে ইনজুরির কারণে সব মিলায়া পুরো বছরে খেলছে 69 মিনিট, ইফ আই এম নট রং, খেলতে পারেনি, স্টার্ট করে নাই কোনো ম্যাচে, ওয়েট বেড়ে গেছে। লুকাকু এমনিতেও না, আপনি যদি পরিসংখ্যান দেখেন, সে কিন্তু ওয়ান অফ দা টপ স্কোরার বেলজিয়ামের, ওয়ান অফ দা টপ স্কোরার, 90টা গোল, ইতিহাসের সেরা। তো আসলে তার ইনভলভমেন্টটা খুবই জরুরি ছিল, এবং সে নামার পরে গোল হয়েছে একটা, কিন্তু ইমপ্যাক্ট তৈরি হয়েছে 22 সেকেন্ড, জাস্ট টুক 22 সেকেন্ড, নামলো, একটা ক্রস আসতেছে, সে ভিতরে ঢুকে গেল, ডিফেন্ডার তাকে ঠেকাইতে গেছে, বাট আলটিমেটলি তার টাচের পর ডিফেন্ডারের টাচ লেগে ঢুকে গেছে। সো ওন গোল আই ফেল স্যাড বিকজ ইটস আনফেয়ার টু হিম। তার ইমপ্যাক্টটা ওখানে হিউজ ছিল আমার মনে হয়। যে মানে আমার একটা জিনিস হচ্ছে, কেভিন ডি ব্রুয়েনা, থমাস মুনিয়ে এখনো খেলে, টিএলএস মানে এখনো খেলে, মানে আমি খুব অবাক হইছি যে হ্যাঁ, এটা বলছিল বেলজিয়ামের বুড়া ডকুর কাছ থেকে আমার এক্সপেকটেশন হাই ছিল। আমি ডকুর কাছ থেকে আমার কিছু এক্সপেকটেশন হাই ছিল, বাট ডকুকে আসলে ম্যানচেস্টার সিটিতে আমরা যেই ইন্টেন্সিটি, যে প্রভাব তার থাকে অলওয়েজ, একদম লেফট উইং দিয়ে ঢুকে কাট করে, অনেক সময় ইনসাইড স্ট্রাইকারের মতন করে, আবার ফিনিশিংও আছে, এইটা ছিল না। সেই জায়গায় একটা মিস হয়েছে, সেটা হলো ধরেন ডোকু যে স্পেসটা ক্রিয়েট করে,
ম্যান সিটি সেইটা খুব ভালোভাবে ইউটিলাইজ করে, হ্যাঁ যেটা কিনা বেলজিয়াম করতে পারে নাই। ইভেন দো যখন ডোকু বল পেয়েছে, আপনি হয়তো বা দেখেছেন যে ডবল মার্কিং করে, Right. ডবল ডিফেন্ডিং দুইজন বা করে। double তিনজন, defending করেছে। তিনজন এখন দুইজন গঠন হয়েছে থাকবে। ওর একটা সিক্রেট যেটা স্টাইল, এরকম করে ইনসাইডে আসে, হ্যাঁ সেই জায়গায় সে সাকসেস হতে পারে নাই। রাইট। এর জন্য আপনার একটু যে অ্যাটাকিং অ্যাপ্রোচটা সেটা একটু মাইনাস ছিল। টসার্ডের কাছে আমার আশা ছিল, হ্যাঁ। টসার্ডের কাছে আমার আশা ছিল, মানে but ইংলিশ প্রিমিয়ার লিগের একটা হিউজ ইনফ্লুয়েন্স এই বেলজিয়ান টিমের মধ্যে আছে। মিডফিল্ডে টিলেমেন্স, ওনানা দুইজন শুধু প্রিমিয়ার লিগে না, একই ক্লাবেই খেলে অ্যাস্টন ভিলায়। Yes. তারপর ট্রসার্ড প্লেস ফর আর্সেনাল, আর্সেনাল সো ডোকু প্লেস ফর ম্যান সিটি। Man সো City। ওদের টিমের মধ্যেই আই হ্যাভ আ ফিলিং যে এবং কেভিন ডি English ব্রুয়না Premier League হচ্ছে এর flavor ম্যান আছে। সিটি লেজেন্ড, হুম। মানে এখন নাই, বাট ডি ব্রুয়না অলওয়েজ ডি ব্রুয়না। তা সে যদি একদম সর্ব খারাপ অবস্থায়ও থাকে তাও অনেকের চেয়ে ভালো। বাট ইজিপ্ট আগে গোল দিয়ে ফেলছে, সেটাও আমি একটু অবাকই হয়ে গেছিলাম। এন্ড দেন দে লাস্টেড, মানে ফার্স্ট হাফ পর্যন্ত দে ওয়ার দেয়ার, 60 মিনিট পর্যন্ত, 66 মিনিট পর্যন্ত তারা 1-0 থেকে গেছে, সেটা একটা দারুণ ব্যাপার। আর ইজিপ্টের এন্ড থেকে আমি আসলে ওমার মারমুশকে একটু মেনশন করতেই চাই, মানে কারণ আমি তো মানুষের জন্য মানে বেশ আমি ওয়েট কিছু করছি ভালো অ্যাটেম্প্ট নিতে পারছে, টাইট অ্যাঙ্গেল থেকেও শট নিয়ে ফেলছিল, অন টার্গেট থাকলে বিপদ হইতে পারতো, কারণ কোর্তোয়া ওয়াজ হ্যাভিং আ ব্যাড ডে। আমি জানি না কি, মানে করতে হ্যাভিং আ ব্যাড রাইট। এরিয়াল বলস Yeah. করতে পারছে না, Oh হাতে my লেগে God. চলে যাচ্ছে, এরকম কিছু বিপদ হয়ে গেছিল। লফটেড বলটা যেটা, হ্যাঁ আমি টাচ খুব নিতে অবাক পারতেছে হয়েছি। না। এবং একটা আলোচনা করছিলাম মানে, তপু বর্মনের সাথে, মানে আমার একটা শোতে, তখন আমি বিপ্লব দা ছিল মনে হয়, তপুর ছিলেন না, তা আমি সব গোলকিপারের কথাই মনে পড়ে। হুম। বুফন, জিয়ানলুজি বুফন না, মানে ওর নাম কি, ইতালিয়ান গোলকিপার যিনি দোনারুমা। দোনারুমার জন্য মন খারাপ লাগছে। একটা বড় কোর্তোয়ার কথা মাথায় আসে নাই, হুম। মানে 3 দিন কথা বলেছে এটা নিয়ে, কেন কোর্তোয়ার কথা মাথায় আসে নাই। আজকে বেলজিয়ামের গোলকিপিং দেখে আমার কাছে মনে হলো যে কোর্তোয়া এই কারণে হয়তো মাথায় আসে নাই। হাই হাই, কোর্তোয়া বেস্ট গোলকিপার না গত বছর? অবশ্যই বেস্ট গোলকিপার, আনডাউটেডলি। কিন্তু আমাদের আলোচনায় চলে আসে, আচ্ছা রায়াকে খেলাবে হ্যাঁ, নাকি ইউনাই সিমনকে সিমনকে খেলাবে নাকি বার্সেলোনার গোলকিপার গার্সিয়াকে খেলাবে? বা এমি মার্টিনেজ কি ফিট কিনা, এমি কি ফিট কিনা, মানে আর্জেন্টিনার জন্য কি আলিসন হয়ে খেলবে? যাচ্ছে। হ্যাঁ। আলিসন বেকারকে নিয়ে আমরা কোর্তোয়ার আলোচনা নামটা করছি, কিন্তু ন্যাশনাল টিমের খেলায় আসলে কেন একটু জানি হারায় যায় আর কি। হারায় যাচ্ছিল, আর আমি জানি না কেন হারায় যাচ্ছিল। হোয়াটএভার, বেলজিয়ামের সাথে মিশরের ম্যাচটা আমার কাছে মনে হয় যে মিশর বেশি চান্স ক্রিয়েট করেছে। মাঠের বল পজিশনের দিক থেকে বেলজিয়াম আগায় থাকবে, এটাই হ্যাঁ। স্বাভাবিক। এবং মানুষের কথা যেটা আহমেদ বলেছে, আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করছিলাম যে অন্তত একটা গোল ওর হইতে পারে, এবং সে অতখানি ইম্প্যাক্টফুল প্লেয়ার ডেফিনেটলি। না, ফর শিওর। এবং আমার কাছে মনে হয় যে তার সাথে মোহাম্মদ সালাহর কম্বিনেশনটা ইজিপ্টের জন্য সামনের দুটো ম্যাচও ইম্পর্টেন্ট হবে। যদিও সালাহ তাকে অ্যাসিস্ট করতে পারেন, বাট সালাহ কিন্তু হি ইজ দেয়ার অ্যাসিস্ট লিস্টে, তার আসলেই তো বলটা সালাই দিয়েছে, কিন্তু দ্য শট ওয়াজ রিয়েলি নাইস অ্যাজ ওয়েল, খুবই সুন্দর ভেরি প্লেসমেন্ট। কিন্তু একদম beautiful মো placement. সালাহকে, মানে যদি আমি লিভারপুলের মোহাম্মদ সালাহকে যে অবস্থায় দেখেছি বা তার প্রাইম টাইমে মো সালাহকে যে অবস্থায় দেখেছি, সেই জায়গা থেকে আসলে তিনি অনেক দূরে চলে গেছে। মানে ওই ইম্প্যাক্টটা আহমেদ চিন্তা করে দেখেন, মানে না ওই একা জিতাইতে পারবে না। এবং ওনার রোলটা আমার কাছে এখন মনে হচ্ছে আর্জেন্টিনায় মেসির যেই একটা রোল হবে, এই ওয়ার্ল্ড কাপে তো এখনো নামেন নাই। আমি মোটামুটি নিশ্চিত মেসি যখন নামছেন, হি উইল বি প্লেইং অ্যাজ আ ডিপার প্লেয়ার, মিডফিল্ডেরই একটা পার্ট হবেন, মোস্ট লাইকলি হি ওয়ন্ট বি স্টার্টিং সামনের দিকে। সো সালারও যে এখন তার ইন্টেন্সিটি পেস অনেকটা কমে গেছে, বাট তার এক্সপেরিয়েন্স, তার ওই ভিশনটা এখনো খুব আছে। ভাই সালার 34 সে বছর কিন্তু বয়স, আসবে ওই নিচ থেকেই ইজিপ্টকে হেল্প আউট করার জন্য। সালাহ ওরকম একটা রোলে হয়তো এই ওয়ার্ল্ড কাপে থাকবে, বাট মারমুশের সাথে তার কানেকশনটা খুব ইম্পর্টেন্ট হবে সামনের ম্যাচগুলোতে। তার সালার বয়স হচ্ছে মাত্র 34। এই বছর এই বয়সে মেসি তার সবচাইতে ভালো অবস্থায় থেকে 2022 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। না, আসলে আপনার এটা ডিপেন্ড করে আসলে সালাহ নিজেকে কিভাবে রেডি রাখছে। এবং একটা আমার কাছে এই জায়গায় একটু খারাপ লাগছে, যেটা লিভারপুল আসলে সে ওইভাবে স্পেশালি সেকেন্ড লিগে এসে গেম টাইম পায় না। এটার জন্য হয়তো একটা ধরেন একটা কম্পিটিশন যে মেন্টালিটি গ্রো করা দরকার ছিল, স্পেশালি প্রিমিয়ার লিগ তো ডিফারেন্ট লেভেলের। সেই ক্ষেত্রে আবার লিভারপুলের মতো টিমে খেলা, আসলে এত বছর তো লিজেন্ড, একদম লেজেন্ড, একদম প্রিমিয়ার লিগের লেজেন্ড, শুধু লিভারপুলের প্রিমিয়ার লিগের। এখন আসলে আপনার ইজিপ্ট আসলে সালাকে দিয়েই আপনার সবকিছু সাজাবে, যেটা ভাইয়া বললো যে ডেফিনেটলি সামনের ম্যাচ থেকে ওইভাবে। আর মামুশের কথা যেটা বললেন, আসলে হি ওয়াজ ভেরি ইয়াং প্লেয়ার এবং ট্যালেন্টেড প্লেয়ার, খুব ভালো। হ্যাঁ, তার কাছে আপনার ধরেন অনেক কিছু এক্সপেক্ট করবে স্পেশালি ইজিপ্ট, এবং আমরা যারা ম্যান সিটি সাপোর্টার আছে অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবো। এখন ঘটনা হয়েছে আপনার ধরেন এই ম্যাচটা তাদের জন্য ইজি ছিল না, কারণ এটা বেলজিয়াম টিম, তাদের একটা আসলে ওয়েট আছে, রেপুটেশন ঐতিহ্য আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নট ব্যাড স্টার্ট, লুকিং ফরওয়ার্ড, সামনে আরো ভালো করবে।
একজন মানে আমাদের একজন এক্স ফুটবলার মামুনুল আমাকে গতকালকে একটা সাথে বলছিল যে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন যায় নাই, গিয়েছে তো, এটা গোল্ডেন জেনারেশনের অনেক পেছনের, মানে এই টিমটাকে খুঁজতে গেলে কিছুই পাওয়া যাবে না, গোল্ডেন জেনারেশনের রেসিডিউ, একদম। লুকাকু, ডি ব্রুইনারা, মুনিয়াররা এক্সিস্ট করে। রাইট, এখন হচ্ছে বুট জোড়া তুলে রাখার সময় হয়েছে, সেই সময় একটা ওয়ার্ল্ড কাপ খেলে যাচ্ছে, মানে লুকাকু সেই সময়টাতেও মানে হেজার্ডটা যখন ছিল দলে, কি কারাস্কো নাকি নাম, হ্যাঁ কারাস্কো, ইয়ানিক কারাস্কো খেলেছেন, হেজার্ড খেলেছেন, ওই পিছে ডি ব্রুইনা, ডিফেন্স লাইনটাই ছিল টটেনহামের, হ্যাঁ ভার্টঙ্গেন, সেন্টার রাইট, ইয়াং ভার্টঙ্গেন খেলেছেন, রাইট, আসলে টটেনহ্যামের একটা ইয়ে ছিল, ওই দলটার ওইরকম একটা ভালো দল অত ইম্প্যাক্ট ফেলে না। যাই হোক, আমরা হয়তো বেলজিয়ামকে সেই জায়গায় দেখবো না, বাট আজকে রাতে একটা দলের খেলা আছে, তবু বলবো এই খেলাটা আমরা দেখবো, নানান কারণে আমাকে দেখতে হবে। এটা ফ্রান্স খেলবে সেনেগালের বিপক্ষে, এবং অনেক আলোচনা করে সুপার কম্পিউটার কি বলে আমি জানি না, কিন্তু আহমেদ, আমি ফ্রান্স দলটার শুধুমাত্র মিডফিল্ডে পল পগবার প্রেজেন্স নাই, এইটা ছাড়া এই দলের আর কোনো ফ্লস খুঁজে পাই না। না, এই ফ্রান্স দলের ফ্লস খুঁজে পাওয়া কঠিন, তবে এখানে আর একটা ফ্যাক্টর আসলে মেনশন করতে হবে। আমরা তো আসলে প্রত্যেকটা দলের একটা ম্যাচ দেখার আগ পর্যন্ত তাদের অবস্থানের ব্যাপারে ধারণা রাখতে পারি না। স্পেনেরও কিন্তু ইন আ ওয়ে বিফোর দ্য ম্যাচ স্টার্টেড আমরা কিন্তু ফ্লস স্কোয়াডে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু 11টা নামানোর তখনই বুঝেছি যে 11টা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই 11 দিয়ে একটা লো ব্লক টিমের সাথে যারা খুব ফিজিক্যাল হবে, এবং তারা নিজেরাও আসলে স্পেনকে খেলতে দিবে না, কারণ ফুটবল খেলতে হলে কি লাগে, আপনি বল নিয়ে আসতেছেন, আপনাকে তো অপোনেন্টকেও রেসিপ্রোকেট করে আসতে হবে, তারা তো খেলতে পারতে হবে। কেপ ভার্ডে তারা খেলতে যায় নাই, তারা গোল ডিফেন্ড করতে গেছে, যখন একটা টিম খেলবে না, আপনাকে যখন খেলতে হবে তখন কাজটা আরো বেশি কঠিন, এবং আপনি বেটার টিম হলে আপনার জন্য আরো বেশি কঠিন। সো ফ্রান্স বোধহয় সেনেগালের সঙ্গে বেটার করবে, বিকজ সেনেগালও আসলে ফুটবল খেলতে চায়। একটা বাজে মানে ফুটবল না খেলতে চাওয়া টিমের সাথে ফ্রান্সেরও দুর্বলতা বের হয়ে আসবে, আমি শিওর, কারণ তাদেরও একটা প্রপার ফোকাল পয়েন্ট নাই। এমবাপে উইল বি রোমিং অ্যারাউন্ড এভরিওয়্যার, মার্কাস থুরামকে তারা আনতে পারে, বাট তারও ফর্ম খুব একটা ভালো না। তারা ডিপেন্ড করছে তাদের ফ্লুইড ফ্রন্ট থ্রি, যেটা সিমিলার টু স্পেন, ওই ডেমবেলে, ডেজিরে ডুয়ে, এমবাপে। এই জায়গায় আমার একটু ওলিসে, রাইট, সো সবাই কিন্তু আমি এই জায়গায় একটু করতে পারি, একটু ডিফার করি, যে যদি আমি আপফ্রন্ট দেখি, মানে টপ 3 সামনের, এইখানে কে ওলিসে, এই পাশে হচ্ছে দেমবেলে, মাঝখানে হচ্ছে এমবাপে। আচ্ছা, এই তিনটাকে উঠাই নেই আমি, মার্কাস থুরাম, ডেজিরে দুয়ে, আর হচ্ছে গিয়ে বারকোলা নামতে পারে, চেরকি বারকোলা আছে, চেরকি আছে, মানে বারকোলাও চেরকি যেই হোক আর কি, ভাই 7টা 3টা সরাই দিলে বাকি 4টাও তো টপ, তাই না? ফ্রান্স খেলবে তো 4-2-3-1, ওদের একটা নাম্বার 10 থাকবে, তো সেই নাম্বার 10 এ খেলবে দেমবেলে, নাম্বার 9 এ খেলবে এমবাপে, মোস্ট লাইকলি তাই হবে আর কি, আর ওলিসে খেলবে হলো আপনার নাম্বার 7 রাইটে, আর ডুয়ে, ডেজিরে ডুয়ে খেলবে, ভাই তোমরা 4টা খেলাই দিব পরে। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে ওদের দুর্বলতা, আপনি খুব ইনিশিয়ালি যেটা বললেন মিডফিল্ড, আই থিংক সেটা ডেফিনেটলি একটা কনসার্ন, কারণ ওখানে বয়সের একটা বিষয় আছে। এদেরকে মানে এদের মধ্যে যে কোনো একজন তো মাস স্টার্ট করবে, সাথে রাবিও, কারণ ক্রিয়েটিভ কেউ নাই, গুলোতেও রাবিও খেলেছে, সো ওই জায়গাতে প্রবলেম আছে। চুয়ামিনি রাবিও ইজ গুড, বাট ইটস টু অ্যাটাকিং এট টাইমস, ইমব্যালেন্সড আর কি। ধরেন দুইটা প্রপার মিডফিল্ডার, 4টা ফরওয়ার্ড আর 4টা ডিফেন্ডার, যার মধ্যে আবার ডিফেন্ডারদের মধ্যে একটা অ্যাটাকিং ইনস্টিংক্ট থাকে। আমি জুলস কুন্ডে খুব একটা নিচে থাকতে কমফোর্টেবল হবে না, থিও হার্নান্দেজ তো খালি উপরে চলে যায়। সো আচ্ছা, মার্কো কুরেয়া, থিও হার্নান্দেজ সেম প্যাটার্ন প্লেয়ার, হয়তো আমরা তাকে লেফট উইং দিয়ে উপরে, বাট তার যেটা সেন্টার ব্যাক, আমি সালাইবা এবং উপমেকানো, সালাইবা উপমেকানো, দে আর ভেরি সলিড। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আফটার মার্কিনিউস এবং গাব্রিয়েল, আমি এই দুটোর আবার আগায় রাখি, গাব্রিয়েল এবং মার্কিনিউসের তুলনায় একটু আগায় রাখি উপমেকানো আর হচ্ছে ইয়াকে সালাইবাকে, আমি জানি না, তারপরে বোঝা যায়। সো ওভারঅল ফ্রান্স মানে যেটা বলা যায়, আসলে ফার্স্ট ম্যাচটা আসলে ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমরা আসলে যারা দেখতে চাই এখন, তারপরে হয়তো বা আমরা অনেক শোতে যাব, ডিসকাস করব, কিন্তু ফার্স্ট ম্যাচের আগে আসলে আমরা ওইভাবে কিছুই বলতে পারবো না, কিন্তু উই এক্সপেক্ট করি যে আমরা ফ্রান্সের মতো খেলবে, এবং তারা যেভাবে ডমিনেট করে ফুটবলকে, সেটাই আর কি আমরা দেখতে পারবো। দলটা হচ্ছে সেনেগাল হচ্ছে মানে
আফ্রিকান কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন, যদিও তাদের ওই কনফেডারেশন তারা জোর খেলে করে নাই, উঠে নিয়ে গেছিল তাদেরকে, মাঠ থেকে, হ্যাঁ, যে কারণে দিয়ে তাদের দিল কোন না অনেক নিয়া সময়, হ্যাঁ। আসলে দিয়ে দিছে হচ্ছে গিয়ে মরক্কো। মরক্কোকে, কিন্তু বেসিক চ্যাম্পিয়ন অরিজিনাল চ্যাম্পিয়ন ম্যাচ জেতা খেলা চ্যাম্পিয়ন champion। খেলায় চ্যাম্পিয়ন তারা। এই চ্যাম্পিয়ন টিমটা সেনেগাল অলওয়েজ মানে তারা স্টার্ট করে খুব ভালো, হাই নোটে স্টার্ট করে, ফিজিক্যাল, টেকনিক্যালি ভালো, ট্যাকটিসও ভালো, সবকিছু মিলিয়ে এই দলটা ফ্রান্সকে একটা ভালো পরীক্ষা নেবে, ব্রাজিলকে মরক্কো যেরকম নিয়েছে। ইনফ্যাক্ট ওই ম্যাচে তো ব্রাজিলের তুলনায় মরক্কোই ভালো খেলেছে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি দে ওয়ার বেটার। বাট আমরা যদি দেখি যে আফ্রিকান টিমগুলো কেমন পারফর্ম করছে এবারের ওয়ার্ল্ড কাপে, যে ওয়েদার কন্ডিশন আর যে সময় খেলাটা হচ্ছে, হ্যাঁ। রাত 1টা বাংলাদেশ সময়, তার মানে সেখানে ভর দুপুর। ভরদুপুর। সো এই ধরনের কন্ডিশনেই কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছি যে এশিয়ান টিমস, আফ্রিকান টিমস কম্পারেটিভলি বেটার করবে। বেশি কম্পিটিটিভ হ্যাঁ, এগেইনস্ট দ্য yeah. ইউরোপিয়ান টিমস। এখন Yeah. ফ্রান্স একটা এলিট টিম, আই গেস তাদের ওয়েদার কতটুকু এফেক্ট করবে জানি না, বাট তাদের বেঞ্চও অনেক স্ট্রং, সেটা তো একটা সুবিধা। বাট সেনেগাল আজকে ফুটবল খেলতে চাইবে আশা করি, এবং সেটা যদি হয়, আমরা যারা এক্সপেক্ট করি যে হ্যাঁ স্পেন কেপ ভার্ডের সাথে ড্র করে ফেলছে, সেনেগালও এরকম কিছু করবে, একদমই করবে না। পসিবল তা হবে না। হয়তো ফ্রান্সই জিতবে বিকজ দে হ্যাভ মোর ফায়ার পাওয়ার, তাদের Yeah. গোল স্কোরিং অ্যাবিলিটি এত বেশি চান্স ক্রিয়েট করবে, মানে ভলিউমেই ধরেন গোল চলে আসলো এরকম ব্যাপার। বাট সেনেগাল হ্যাভ সাম ডেঞ্জারাস প্লেয়ার্স অ্যাজ ওয়েল। তাদের অবভিয়াসলি আপনি কালিদু কুলিবালি এট দ্য ব্যাক, তাদের ব্যাকবোন ছিল 2022-এও, তাদের ব্যাকবোন ছিল, এখনো হি ইজ দেয়ার। সাদিও মানে একটু অ্যাট দ্য ল্যাটার এন্ড অফ হিজ ক্যারিয়ার, বাট জিনিসটা হচ্ছে যে তার উপরে অনেক কিছু আসলে ডিপেন্ড করবে এই দলটা। এছাড়াও অনেকগুলা ইয়াং প্রসপেক্টস এই টিমের মধ্যে আছে, এবং আমরা আসলে খুঁজে বের করি 2-3টাকে যারা লিগে ভালো করে ফেলছে, কিন্তু হঠাৎ করেই এই যে মরক্কোর বোয়াদ্দির মতো একজন বের হয়ে আসে 18 বছর বয়সী। সো ওয়েট ফর সাম সারপ্রাইজেস। এই সেনেগাল টিমও ধারণাই আছে করি না, এরকম হ্যাঁ, কিছু। এরকম প্লেয়ার এত কম বয়সে এরকম লেভেলের পারফরমেন্স দেবে, তাও আপনার ব্রাজিলের সাথে আমি দারুণ লেগেছে বোয়ার দিকে। দারুণ। মানে আমরা 2010-এ কলম্বিয়ার হামেস রদ্রিগেজ এরকম করে হ্যাঁ, চলে আসছিল। হ্যাঁ। ইনফ্যাক্ট 2022-এ তো আর্জেন্টিনা 3টাকে প্রডিউস হ্যাঁ, করেছে, আপনি হ্যাঁ, আঠারোকে হ্যাঁ, এমবাপ্পেকে ধরতে পারেন, 18 এমবাপ্পে। হুম। বাট এমবাপ্পে ওই সময় থেকেই আলোচনায় ছিল, মানে সে তার আর্লি এজ লেভেল থেকে আলোচনায় ছিল যে মোনাকো থেকে পিএসজি তে হ্যাঁ, যাচ্ছে, exactly, yeah, yeah, সে স্টারই ছিল। বাট ম্যাকআলিস্টারে আমি চিনতাম না, এনজো, ভাই। আমি এনজোরে ম্যাকআলিস্টার, চিনতাম না, আমি হ্যাঁ। আলভারেজরে চিনতাম না, এদেরকে আসলেই চিনতাম না। এনজো তো আপনার বেনফিকাতে পর্তুগিজ লিগ Right. খেলতো, ম্যাকআলিস্টার ব্রাইটনে খেলতো। ব্রাইটনে ব্রাইটনে খেলতো, খেলতো, কিন্তু ব্রাইটনে ব্রাইটন খেলতো। সেই সিজনে কিন্তু খুবই খুব ভালো ভালো করেছে, খুবই ভালো Right, করেছে। right, ভালো করেছে ব্রাইটন। আর্জেন্টিনার আলাপ যেহেতু আসলে, আগামীকাল ভোরে আর্জেন্টিনার খেলা, মনে হয় এই দুই আর্জেন্টাইন ফ্যানের সে পর্যন্ত সার্ভাইভ করতে হবে, জেগে থাকতে হবে। ভাই তো মাঝখানে নরওয়ে ইরাকের খেলাও আছে 4টায়, রাত 4টায়। সো অনেক কিছু আর কি। আমি আহমেদ বিন পারভেজ, বাট আমার একটা অল্টার ইগো আছে, সে আবার পর্তুগালের ফ্যান, সো সামনে তার সাথেও দেখা হতে পারে আর কি। আমার সাথে 2টা জার্সি পরে ছবি আছে ভাই। আমরা একসঙ্গে ছবি তুলছি ওনার সাথে। হ্যাঁ, ডানে Crazy, আমি এখানে- বায়ে আমার অল্টার ইগো। আর্জেন্টাইন এই 17 তারিখটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। আর্জেন্টিনা সকালে, পর্তুগালের ম্যাচ রাতে, ইম্পর্টেন্ট। তবু বর্মন, আর্জেন্টিনার খেলা সকালে, পর্তুগালের খেলা হচ্ছে রাতে। ওই দিনই রাতে। দুইটা খেলা আমরা দেখবো। পর্তুগালকেও, আচ্ছা পর্তুগাল আলোচনার আগে আমি একটু আর্জেন্টিনার না, আলোচনায় আসলে আসি। আর্জেন্টিনা একটা টাফ টাইম আমার কাছে মনে হচ্ছে পার করবে, বিকজ আলজেরিয়া খুবই ভালো দল, খুবই শক্ত এবং একটা স্ট্রং প্রতিপক্ষ, এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে, প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, রিয়াদ মাহরাজ যে কিনা আসলে আপনার সব জিতেছে, হ্যাঁ হ্যাঁ, আফ্রিকান নেশনস কাপও জিতেছে, ওয়ার্ল্ড কাপ বাদে ইউসিএল জিতেছে, যতগুলা লিগে খেলেছে প্রিমিয়ার লিগ সবই জেতা আছে তার। ইভেন তো সাউদি প্রো লিগে এসো এফসি কাপ, চ্যাম্পিয়ন্স লিগ 2বার জিতে ফেলছে। সো সেই ক্ষেত্রে তাকে তো সেভাবে সম্মান দিয়ে খেলতে হবে, এবং তার সাথে আর্জেন্টিনা দলটা কিভাবে নামাবে, কাদেরকে নামাবে, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে মুখ্য ব্যাপার। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, স্কালোনি তো ডেফিনেটলি তার, আমরা 2022-এ দেখেছি যে এক একটা ম্যাচে তার ফরমেশন যেমন চেঞ্জ হয়েছে, প্লেয়ার রোটেট করেছে, ম্যাচের মাঝখানে প্রয়োজন অনুযায়ী তিনি ফরমেশন ভেঙেছেন, মানে প্রত্যেকটা ম্যাচে তার স্ট্র্যাটেজি ডিফারেন্ট থাকে, প্রতিপক্ষকে ভালো করে অ্যানালাইজ করে এসে তারপরে তিনি সাজান। একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে যে লাউটারো ওর সামনে হুলিয়ান আলভারেজ কে। ফর মি রাইট নাও লাউতারো মার্টিনেজ, বিকজ সে ইন্টারকে চ্যাম্পিয়ন করিয়েছেন ভেরি রিসেন্টলি। ইভেন দো আপনার যদি আলভারেজ ট্যালেন্টেড গায় এবং ইয়াং গায়, তার ইউসিএল এর লাস্ট ম্যাচের পরে সে অনেকগুলো ম্যাচ খেলে নাই ইনজুরির কারণে, কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপের স্টেজে আপনার আমি প্রিফার করি মার্টিনেজকে, কারণ তার ইনভলভমেন্ট অনেক জরুরি। 2022-এ একটা গোলও করে নাই কিন্তু।
ওকে এটা বাদ দেন, কিন্তু আপনার তার গোলে কোপা আমেরিকা জিতেছেন এবং সেইখান থেকে তার যেই একটা কনফিডেন্স লেভেল বিল্ড হয়েছে এখন পর্যন্ত সে এটাকে ধরে রেখেছে। তো সেই ক্ষেত্রে আমি লাউতারোকে চাচ্ছি, কারণ আলভারেজ নিঃসন্দেহে হয়তোবা যদি সে ফিট মনে করে, আর স্কলানি একটা আমার কাছে উইক পয়েন্ট মনে হয় যে আলভারেজের প্রতি, একটু উইক তো আলভারেজের যে ওয়ার্ক রেট আপনার মানে এত হাই প্রেস করতে থাকে, অলওয়েজ প্রেসিং এর উপরে থাকে, যে টিমগুলোতেও খেলে আসছে সিটিতে তারপর অ্যাটলেটিকো মাদ্রিদ, দুই জায়গায় কিন্তু এটাই রিকোয়ারমেন্ট এবং সে খুব ভালো করে। আমার কাছে মনে হয় যে লটারোকে স্টার্ট করানোর আরো একটা রিজন হচ্ছে একটা প্রপার আউট এন্ড আউট সেন্টার ফরওয়ার্ড যদি চিন্তা করি আর্জেন্টিনা স্কোয়াডে, এটা লটারো মার্টিনেজ। আলভারেজ এতটাই ফ্লেক্সিবল এবং স্ক্যালোনির এতটাই সমস্যা ওয়াইড প্লেয়ারদের, কারণ তার ওয়াইড পজিশনে ফুলব্যাকও ভালো নাই অবস্থায় নাই, আবার সামনেও কিন্তু প্রপার উইঙ্গার্স নাই, কিন্তু না তার ইনসাইড স্ট্রাইকার আছে কিন্তু ক্লাসিক কোনো উইঙ্গার নাই। হুলিয়ান আলভারেজকে অন দ্য লেফট আলমাদার সঙ্গে মিক্স এন্ড ম্যাচ করানোর একটা স্কোপ থাকতে পারে, বাট লটারো মার্টিনেজ আই থিংক এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ফোকাল পয়েন্টটাই হবে। আমরা ওয়ার্ম আপ ম্যাচেও সেটা রেফারেন্স পেয়ে গেছিলাম, আসলে সেকেন্ড ওয়ার্ম আপ ম্যাচটাতে হি ওয়াজ ভেরি প্রমিনেন্ট অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড। আরেকটা জিনিস আমরা সবাই মিস করবো, সেটা হলো দি মারিয়া, যেই ওই কথাই মাত্র বলছিলাম যে একটা ক্লাসিক উইঙ্গার, যেই পজিশনটা আসলে এই বছর আসলে কে কভার করবে আই ফিল ভেরি স্ট্রেস, কারণ ডিফিকাল্ট, আমরাও জানি না, কারণ আসলে ওই পজিশনটা দি মারিয়ার যেই মানে ইমপ্যাক্ট, দি মারিয়া মানে আমার কাছে মোস্ট আপনি যদি বিফোর মানে মেসি পরেই সে আসলে তাকে আমরা যেভাবে হাইলাইট করা উচিত, আমরা প্রত্যেকটা ফাইনাল ম্যাচে গোল করা, 2014 এর ফাইনালে যদি দি মারিয়া খেলতো আর্জেন্টিনা 2014 তেও চ্যাম্পিয়ন হয়। এটা আমি অলওয়েজ বলি যে লাকি চার্ম, ও কোন ফাইনাল খেলেছে আর্জেন্টিনা হেরেছে এরকম ঘটনাই ঘটে নাই। না আপনি যদি দুইটা কোপা আমেরিকা দেখেন, ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখেন, তার ইনভলভমেন্ট এবং তার স্কোরিং অ্যাবিলিটি আসলে মানে আউটস্ট্যান্ডিং প্লেয়ার। টু বি অনেস্ট অ্যাজ এ ফ্যান আর্জেন্টিনা আই মিস হিম সো মাচ। আমি একদম শুরু থেকে আহমেদ, আমি যত আলোচনা করছি আমি শুরু থেকে এই আলোচনাটাই করি যে দি মারিয়ার না থাকাটাই আর্জেন্টিনা দারুণ মানে স্কোয়াড, নিকো পাজকে নিয়ে এসছে, নিকো পাজ তো কোমর হয়ে দারুণ খেলেছে, সেস ফ্যাব্রিগাসের স্কুলিং সবকিছু মিলায়া স্প্যানিশ লাতিন টাচে খুব ভালো রেডি হয়েছে, কিন্তু আনহেলদি মারিয়া তো আর না, আনহেলদি মারিয়া একদম ডিফারেন্ট ক্লাস। যখন রিয়াল মাদ্রিদে খেলেছে, তখন ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে, কেউই অথবা হাই রেট করে নাই, পিএসজি ফেসটা তো খুব ইম্পর্টেন্ট একটা রোল, দারুণ, কিন্তু তাকে কেউই কখনোই মানে গ্লোবাল ফুটবলে ওই লেভেলে একদম মানে লেজেন্ড হিসেবে, মানে তার ভার্সিটিলিটি, রাইট সাইডে খেলতে পারে, লেফট সাইডে খেলতে পারে, এইটা টু মাচ আর কি, মানে এই এত স্কিল একসঙ্গে। আর তপু ভাই যেটা বললেন সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ছিল তার ক্লাচ মোমেন্টে, যখন প্রয়োজন, যখন কিছু হচ্ছে না তখনই ডি মারিয়া আসে। সো বাট আমি খুবই কনফিডেন্ট আর্জেন্টিনা টিম নিয়ে, কেন? বিকজ স্ক্যালোনি খুব ছেকে তার সো এমন মেন্টালিটির প্লেয়ারই আছে। ওই তো নতুন ডিসকভার করার যে বিষয়, যেমন আমি প্রিটি মাচ শিওর বার্কো উইল বি আ স্টার এট দ্য এন্ড অফ দিস ওয়ার্ল্ড কাপ, নাম্বার 8 রাইট, নিকো পাস উইল বি আ স্টার। সো ওরা প্রত্যেক ওয়ার্ল্ড কাপে যে নতুন কিছু এনজো ম্যাকালিস্টারদের আনে, এই বছরও হবে সেরকম, এবং ফরমেশনের দিক থেকে একটা বড় চেঞ্জ আসতে পারে আর্জেন্টিনার আজকের লাইন আপে মনে হয়, বিকজ মন্টিয়েল আমি যতদূর জানি ইনাফ ফিট না, এবং মলিনা এখনো ইনজুর্ড, লেফট ব্যাকে তাগলিয়াফিকো এখনো ইনজুর্ড। সো তাদের দুই ফুল ব্যাকের পজিশনে যেহেতু ইনজুরি আছে, এমনও হতে পারে আসলে তারা 3 at the back গিয়ে উইং ব্যাক খেলে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আলভারেজ আর লটারো দুজনেরও স্টার্ট করার চান্স থাকতে পারে ওই দিক থেকে। সো দেখা যাক কেমনে অ্যাডজাস্টমেন্টটা হয়। এটা একটা ভালো জিনিস আসলে, এটা ইন্টারেস্টিং। আমি জাপানকে দেখলাম যে 3 ম্যান ব্যাকলাইন নিয়ে খেলেছে, যদিও জাপান সামনে 4 জন রেখেছিল, 3-4-3 খেলেছে, হয়তোবা যেহেতু স্কালোনি মেবি 3-5-2 এরকম হইতে পারে সম্ভাবনা, কারণ যে মানে নিচে এবং আমি ওদের যে আপনার ম্যাচগুলো দেখেছি, আপনার ওয়ার্ম আপ ম্যাচগুলো, সেখানে সে খালি ফরমেশন চেঞ্জ করেছে একই ম্যাচে 2-3 বার। তো এই জিনিসগুলো আসলে মানে এটা একটা সুযোগ, এটা আমি ওই সব ম্যাচগুলোকে কেন ইম্পর্টেন্সি দেই, আপনি সেইখানে এক্সপেরিমেন্স করতে পারবেন, কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচে আপনি করতে পারবেন না। সো তার অলরেডি ধারণা হয়ে গেছে যে আমার যে স্কোয়াডটা আছে আমি ওদেরকে নিয়ে সব ফরমেশন নিয়ে খেলতে পারবো, এর জন্য কিন্তু এক্সপেরিমেন্ট করা, যেটা আমি অ্যাজ এ প্লেয়ার বুঝি এবং আমিও অনেক কোচের আন্ডারে খেলেছি। ইভেন তো আপনার
ডিউরিং ম্যাচও আপনার ফরমেশন চেঞ্জ করে দিবে, right. দিতে পারে। কারণ এবং situation Scaloni depend. অনেক করেছে, 2022 আমরা দেখেছি ডিউরিং সিচুয়েশন, ম্যাচ হ্যাঁ, চেঞ্জ করেছে। সিচুয়েশন ডিপেন্ড। তো সেই ক্ষেত্রে আপনার আমি দেখলাম যে তাদের গেটে দেখলাম যে একবার 4-2-3-1, একবার 4-4-2, রাইট একবার 3-5-2। তো এই যে ফরমেশন গুলো, এটা আসলে একমাত্র এই ওয়ার্ল্ড কাপের জন্যই সে করেছেন। এখন দেখা যাক, কারণ ওই লেভেলের প্লেয়ার তার স্কোয়াডে আছে। ইভেন যেটা ভাই বলো যে একদম ছেকে প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে, আমার মনে হয় যে 47 প্রাথমিক স্কোয়াড করেছে, তারপরে আপনার এই ফাইনাল স্কোয়াডটা সে ডিক্লেয়ার করেছে। আসলে তার অনেক হিউজ একটা সময় পেয়েছে। আফটার দ্যাট সে এখন খুব একটা, আমি বিলিভ করি যে আর্জেন্টিনা যে স্কোয়াডটা করেছে অ্যাবাউট দি মারিয়া সবাই আছে। রাইট, মানে দে উইল বি ভেরি হার্ড টু বিট। ইয়া, মানে তারা বেস্ট এক্সাইটিং ফুটবল খেলবে এটা আমি বলবো না, তাদেরকে হারানো খুব টাফ হবে। এই মেন্টালিটি, এই এনার্জি নিয়ে আসবে, এটা ইট উইল বি টাফ। বাট এখন আমার যেটা দুইটা ইস্যু তো থাকবেই, দুইটা ইস্যু থাকবে। লিওনেল মেসি ডেফিনেটলি দলটাকে তিনি চালাবেন, যে যত কথাই বলুক এই সেই, তার আগের কিছু নাই, কিন্তু তার কিছু লাগে না আসলে, সে স্ক্যান করলেই হয়, ওটা করবেন। বাট আমি দুইটা জিনিস নিয়ে ভয় পাই। একটা হচ্ছে, মানে আমরা তো ফুল ব্যাক নিয়ে কথা বললাম, সেন্টার ব্যাকেও সমস্যা আছে। রোমেরো ফুল ফিট না, তাকে নামাইছে দুইটা ম্যাচে শেষের দিকে। বাট রোমেরো তো টটেনহামে লম্বা সময় ইনজুরিতে পড়েছিল। মানে এত হাই ইন্টেন্স ম্যাচগুলোতে আসলে তিনি কি করবেন আমি জানি না। তার এক্সপেরিয়েন্স ভালো। লিসান্দ্রো মার্টিনেজও কিন্তু মানে injury আসলে থেকে আসছিল। 3 জন সেন্টার ব্যাকের প্লেয়ার, তার মধ্যে দুজনের ইনজুরি ছিল। এখন অতামেন্দি ধরেন এখন 38 মেবি। ওতামেন্দি একটা, মানে যদি ক্লিয়ার এমবাপ্পের সাথে 1-to-1 পড়ে, ওতামেন্দি কোনোভাবে আটকাইতে পারবে না। না, এখন গঠন হয়েছে ধরেন যে প্লেয়ারটা এতদিন পর্যন্ত আর্জেন্টিনাকে টেনে আনলো, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্কলানি যে ডিসিশনটা তার জন্য নিয়েছে এটা একদম রাইট। আর ওতামেন্দিও মানে 4000 মিনিটের উপরে খেলে এসেছে, মানে এমন না যে সে আনফিট বা গেম টাইম কম ছিল। তা ইনফ্যাক্ট এই তিনজনের মধ্যে সে সবচেয়ে বেশি গেম টাইম পাওয়া প্লেয়ার। আবার মানে এইজের সাবজেক্ট আলাদা, ফুটবল ডাজন্ট কাউন্ট, কিন্তু আপনি আসলে কিরকম ফিট নিজেকে রাখছেন, বা আপনি, ও কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলেছে, প্রিপারেশন ম্যাচ। তো সেই ক্ষেত্রে স্ক্যালোনির সবচেয়ে রিলায়েবল ডিফেন্ডারটা সেই কিন্তু ফর আর্জেন্টিনা। আমি জানি তালিয়া ফিকোর আসলে বয়স হয়েছে যথেষ্ট, এই জায়গায় মার্কাস আকুইনার কথা হয়, এবার মেদিনাকে হচ্ছে এই জায়গায় মেদিনাকে আমরা দেখব লেফট ব্যাক ওরকম একটা হাইব্রিড হিসেবে খেলাবে, আমার তাই ধারণা। মানে রাইট ব্যাক নিয়েও কিন্তু মন্ট্রিয়াল এবং মলিনা বোথ আসলে ঝামেলার মধ্যে আছে। ওইখানে হয়তো ইয়াংস্টার আর মন্ট্রিয়াল লাস্ট প্রিপারেশন ম্যাচ খেলেছে, হ্যাঁ খেলেছে, গেম টাইম ছিল 57-60 মিনিটের মতো খেলেছে। আসলে এখন এই যেটা ধরেন একটু আগে বললাম যে আসলে ফার্স্ট ম্যাচটা আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে খেলে এবং প্লেয়ারদেরকে অ্যাপ্রোচ কি থাকে, যেটা ফ্রান্সের সময় বললাম যে এবার আর্জেন্টিনার সময় আমাদের সেম একটা ব্যাপার থাকবে। তখন আমরা ধরেন ভালোভাবে তখন অ্যানালাইজ করতে পারবো। আসলে স্পেনকে যেমন অ্যানালাইজ করা হয়ে গেছে, আমরা খুব অ্যানালাইসিস করে বসছিলাম, তারপর দেখেছি আমরা মানে এক্সেপশন। আমি বলছি পারভেজ যে নিকো এবং লামিয়েন নিয়ামালকে দিয়ে শুরু করাবে না, মানে অরিজবাল সামনে থাকবে। আমার এটাই মনে হয়েছিল বারবার। আমি মনে করেছিলাম গাভিকে খেলেছিলাম, মনে করেছিলাম মেবি মিকেল মরেনো স্টার্ট করবে এই একটা জায়গায়, আমি পাবলো গাভিকে লেফট উইং এ খেলাই দিবে, এইটা আমি ভাবি নাই। আপনার টোটাল টিম স্পেশালি উপরের 6 জন একবারে ডিজাস্টার খেলছে, ভালো খেলে নাই আসলে। এবং যখন বাধ্য একটা সময় ইয়ামালকে নামানো লাগবে 72 মিনিটে নামাইতে, আপনার ফাবিও রুইস কি শুটগুলো করছে, মানে জানি না এই ডিসকাশন ভেরি 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 গুড প্লেয়ার, মানে পিএসজি এর হয়ে অনেক ভালো খেলেছে, ডাবল চ্যাম্পিয়ন্স। একটা খারাপ দিন যেতেই পারে, গেছে হয়তো মেবি। এবং স্পেনের ইতিহাসে এরকম 2010 সালে হেরে শুরু করে চ্যাম্পিয়ন হলো, হ্যাঁ চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে তো মানে জার্মানির কাছে 5 গোল, না নেদারল্যান্ডসে কার কাছে 5 গোল খেয়ে শুরু করলো, 5টা খেয়ে শুরু করেছিল। তার ড্র একটা শুধু মাঝখানে একটা 2022-এই মনে হয় 7 গোল দিয়েছিল কাকে, তারপরে তো দুইটাই ড্র, সেটাই পরের দুইটা ম্যাচে তো ড্র করেছে। কে আই থিংক কোস্টারিকা 7 গোল দিয়ে, তারপরে 2 ম্যাচে 2 গোল, 2 ড্র বাদ বাদ না মনে হয়, না নকআউট ফেজে গিয়েছিল, হ্যাঁ ও নকআউট ফেজে গিয়ে কাছে হারলো, মরক্কোর কাছে টাইব্রেকারে হেরেছে। ওই ওইরকম আর কি অবস্থা। আমি জানি না স্পেন টিম নিয়ে আলোচনা যেটা হয়, একটু পর্তুগাল নিয়ে আলোচনা করতে চাই। আমি একটা ক্যাপশন বলি আহমেদ, সেটা হচ্ছে যে পর্তুগাল গোল্ডেন জেনারেশন 2.0, একটাই দুর্বলতা ক্রিশ্চিয়ানো রোনালদো, মিলায় বলি আর কি আমি, যেটা
নাইস 2.0 এবং রোনালদো। হ্যাঁ, আচ্ছা, মানে পর্তুগাল গোল্ডেন জেনারেশন 2.0, একটাই দুর্বলতা ক্রিশ্চিয়ানো রোনালদো। হুম। তবু বর্মন, মানে আমার ক্যাপশনটা ঠিক আছে কিনা? ফর মি এখন এটা আচ্ছা ভাই দেখি শুরু উনি করেন। কি বলে, ভাই শুনি। বলেন, আপনি বলেন। না, আমার খুব বেশি কথা নাই। আমার কথা হচ্ছে যে রোনালদো যদি এবার ওয়ার্ল্ড কাপ না জিতে, আপনি 2030 ওয়ার্ল্ড কাপে ওকে পাবেন। হি উইল বি এজ 45 এবং মানে খেলেই নামবে, ওয়ার্ল্ড আবার কাপ নামবে, না জিতে যাবে না বাড়ি। আবার নামবে, হ্যাঁ আবার নামবে। আবার নামবে। সো তার সময় শেষ হয়ে যায়নি। তো এই কারণে আমিও খুব একটা টেনশনে নাই যে আচ্ছা ঠিক আছে তখন রোনালদো কি এবার গোলকিপার জিতবে হিসেবে কি খেলবে জিতবে না। 45 বছর বয়সে? না, তখন হয়তো বাই দেন যিনি সহকারী কোচ থাকবেন, সহকারী কোচ হবেন, হেড কোচ অন্তত রোনালদোকে বলার সাহসটা পাবেন যে রোনালদো এবার কি তুমি বেঞ্চ থেকে স্টার্ট করতে পারো। মানে এখন তো পর্তুগালের অ্যাকচুয়ালি রোনালদো এই মোমেন্টে বেঞ্চ থেকে নামার বেস্ট প্লেয়ার। মানে তার ওই যে নুডল হেড 2004-05 রোনালদো যেরকম বেঞ্চ থেকে নেমে অন্য একটা এলিমেন্ট আনতো, এই রোনালদো এখন বেঞ্চ থেকে নেমে সে ওই শেষের 20 মিনিটের একটা ইম্প্যাক্ট দিবে। এক্সট্রা টাইম পেনাল্টিতে গেলে সে সেখানে ইম্প্যাক্ট রাখবে। সো ইফ হি স্টার্টস, সে তো 70 মিনিটের বেশি যাবে না, বা তাকে রাখলেও জোরাজুরি করে রাখা হবে। সো আমার কথা হচ্ছে যে এই রোনালদোকেই ইউজ করা যায়, দুর্বলতা না, তার অ্যাবিলিটিটাও ইউজ করার বেস্ট উপায় হচ্ছে তাকে বেঞ্চ থেকে নামানো। এখন এই কথাটা বলার সাহস তাকে ওই বর্তমান হেড কোচ যিনি মার্টিনেজ তার আছে কিনা, সে তো বেলজিয়াম টিমকে ঠিক মতো সামলাতে পারে নাই। সো পর্তুগাল টিমকে রোনালদোকে বলা যে তুমি ক্যাপ্টেন, তুমি সব ঠিক আছে, ন্যাশনাল অ্যান্থেমে তো সবাই দাঁড়াও, তারপরে বেঞ্চে যাও, 70 মিনিটের সময় আসো। আমরা যদি টুনি লাগায় থাকি, তুমি আরো 2টা গোল দিয়ে 4টা বানো, নিলে থাকলে তোমার ওই ইম্প্যাক্টটা তখন লাগবে। উই উইল গিভ ইউ ক্রসেস, প্রোভাইড ইউ দ্য ডেলিভারি, তুমি দাও, গোল দাও। বা এক্সট্রা টাইমে গেলে তোমার গোল লাগবে, পেনাল্টিতে গেলে আই নিড ইউ টু বি দ্য ফার্স্ট গাই টু শুট। সো ওর লিডারশিপ, ওর মানে অ্যাবিলিটি, ওটা ওইসব জায়গায় এখন ইউজ করার টাইম আসছে। হি ক্যানট স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, কিন্তু আমি জানি সে করবে, আমি জানি সে করবে। এবং এ কারণেই তো ওই ট্যাগলাইনটা না, যে দুর্বলতা স্টার্ট করলেই পর্তুগালের দুর্বলতা আসলেই ক্রিস্টিয়ানো রোনালদো হবে, ওটা এক্সপোজ হয়ে যেতে পারে। আমারও তাই ধারণা। সো ডেসপাইট হিম আমি আসলে ভাইয়া যেটা আপনি বললেন যে আসলে ওয়ার্ল্ড কাপ জিতুক আর না জিতুক, আফটার দিস ওয়ার্ল্ড কাপ আই থিঙ্ক ওর জন্য এটাই শেষ আমার মনে হয়, ফর মি। কারণ ভাই 6টা ওয়ার্ল্ড কাপ খেলা, 41 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, হি ফিল মানে 32-35 ফিল করে, এটা আমি জানি, এটা ওর ইসে আছে। কিন্তু তারপর এই লেভেলে আপনার এই জেনারেশন বাই জেনারেশন কিন্তু আপনার অনেক ফাস্ট ফুটবল, যেটা আমরা আসলে সৌদিতে দেখেছি, এবার ওই স্ট্রাগল করেছে। সো লাস্ট ম্যাচও আপনার দেখেছি যে ভেরি ভেরি ইজি গোল, চান্স মিস, মানে এরকম চান্স ওর কাছ থেকে মিস হয় না, এক্সপেক্টেড না যে এটা আসলে গোল কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, এটা আমি মানি। কারণ আসলে ওই সিচুয়েশনে ভাগ্য তো ডেফিনেটলি জরুরি, বাট আপনার যে ব্যালেন্স রাখা শারীরিকভাবে, এটার একটা ঘাটতি আছে এজিং এর। অলওয়েজ এটা আমরা যতই বলি, মানে শরীর তো আর মেশিন না যে এটারে যেমনি খুশি তেমনি ব্যবহার করা যাবে, পরে আবার নতুন কিছু লাগাই নিব পার্স, এটা তো আর হয় না। সবকিছু ঠিক আছে, বাট ক্রিস্টিয়ানো রোনালদো মেবি, আমি জানি না, এই ওয়ার্ল্ড কাপে রোনালদো তো এই কারণে মনে হয় যে সে সবসময় এই চ্যালেঞ্জগুলো নেয়। গঞ্জালো রামোস ডেফিনেটলি সামনে আছে, 2022-এ রিপ্লেস করে দেওয়া হয়েছিল পিএসজিতে খেলে, পিএসজিরও রেগুলার স্টার্ট করে না, মানে চেঞ্জেই আসে। সেই ক্ষেত্রে হয়তো গঞ্জালো রামোসকে আমরা দেবো, বাট ভেরি কম্প্যাক্ট মিডফিল্ড, ভিতিনিয়া, জোয়াও নেভেস এক টিমের, তারপরে ব্রুনো ফার্নান্দেস এবং দাভিদ সিলভা, দাভিদ সিলভা কেন বলছি, বার্নার্ডো সিলভা সিমিলার প্রোফাইলে খেলে, তো খেলার স্টাইল সিমিলার আছে, লেফট ফুটেড, ক্রিয়েটিভ। আর এছাড়াও আমরা যদি চিন্তা করি, ওদের কিন্তু আরো কিছু ইন্টারেস্টিং প্রোফাইলের প্লেয়ার আছে। সামু কোস্তা মিডফিল্ডে, সেও কিন্তু একটা ডিফেন্সিভ সলিডিটি দেয়, একটা ইয়াং এরকম প্লেয়ার ওদের দরকার ছিল। আর অবভিয়াসলি উপরে হচ্ছে জোয়াও ফেলিক্স, উপরে পেদ্রো নেতো, উপরে হচ্ছে গঞ্জালো রামোসের কথা আমরা মেনশন করলাম, আমি ফেলিক্সের কনসেসাও, মানে বেশ কিছু ভালো অপশনস ওদের আছে। কিন্তু আমি জোয়াও ফেলিক্সের ব্যাপারে, এসি মিলানে যে খেলে, এসি মিলানে, হ্যাঁ যে লিও, রাফায়েল হি ওয়াজ স্টার্টিং, রেড কার্ড খেয়ে গেছিল যে পর্তুগালের ওয়ার্ম আপ, রিসেন্ট ওয়ার্ম আপ ম্যাচে। আবার ব্যাকলাইনে যথেষ্ট ভালো, নুনো মেন্ডেস তো ফিফা 11-এই এবার এই বছরের বেস্ট 11-এ ছিল আর কি, বিতিন এন্ড নোনো। সো ওভারঅল তাদের আসলে পিএসজি 4টা প্লেয়ার এই টিমে, কনফিডেন্স লেভেলটা অনেক হাই। কারণ আমার কাছে এই যে নয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কাছে ওয়ার্ল্ড কাপ বেশি টাফ মনে হয় না ইউসিএল টাফ মনে হয়,
সে বলেছিল যে চ্যাম্পিয়ন্স লিগ, ইউসিএল ডেফিনেটলি, কারণ ওরা সেই টিমের চ্যাম্পিয়ন প্লেয়ার। সো তাদের আমি অ্যাজ এ প্লেয়ার বুঝতেছি যে আসলে তাদের কনফিডেন্স লেভেলটা কোথায় আছে। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, যে কিনা বিতিনা 2টা সিজন যে খেললো, আসলে সে কোথা থেকে কই আসছে। মানে একটা যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো আসলে নাম্বার 11, 12, 15 পজিশনের টিমের প্লেয়ার, সেই প্লেয়ার এখন পৃথিবীর 1 নাম্বার টিমের প্লেয়ার। তখনও তাকে দেখে কিন্তু বোঝা যায় না যে তার ক্যালিবারটা এরকম। বুঝানো যখন খেলতো একটা এভারেজ প্রপার পর্তুগিজ মিডফিল্ডার মনে হতো যে আচ্ছা ঠিক আছে খেলবে। রুবেন নেভেস যেরকম, তার থেকেও বেটার মনে হতো যে রুবেন নেভেস ইজ বেটার দেন হিম, বাট সে যে এতভাবে এক্সেল করে চলে আসবে এই জায়গাটায়, এটা ইনক্রেডিবল ছিল সত্যি। ভিতিনিয়াকে দেখে আমার কখনোই মনে হয় না যে খুব অ্যাথলেটিক, খুব ক্রিয়েটিভ, জাভি হার্নান্দেজ কোয়ালিটি তার মধ্যে ওরকম কিছু নাই, মানে এক্স ফ্যাক্টর ছাড়া। কিন্তু গত 2-3 সিজনে এত ডেভেলপ করেছে আসলে নিজেকে এই জায়গায় নিয়ে। অনেকে আবার বলতেছে তার সাথে হচ্ছে জর্জিনিওর একটা মিল নাকি পাওয়া যায়, মানে 2-3 সিজন খুবই ভালো করবে, মিড এজ, এখন 25, 26, 27। জর্জিনিও কিন্তু মাঝখানে ব্যালন ডিওর কন্টেনশনে চলে আসলো না ইতালি, তারা যখন ইউরোটা জিতলো 2020-এর, তারপরেও তো চলে আসছিল। সো দেখা যাক আর কি, মানে এই ডিরেকশনটা কোথায় যাবে জানি না, বাট এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার পর্তুগালের জন্য। মানে 2026 তারা ওয়ার্ল্ড কাপ যদি ভালো করতে চায়, দ্য মিডফিল্ড হ্যাজ টু ক্লিক। আমি জোয়াও নেভেসকে অনেক বেশি হাইলি রেট করি, টু বি অনেস্ট। সে অনেক ইয়াং এখনো, সো ফিউচার খুব ভালো, বাট মিডফিল্ডটা অসাধারণ। আর আমি তো পার্সোনালি ইউনাইটেড ফ্যান হিসেবে চাই যে ব্রুনো ফার্নান্ডেজ গোল্ডেন বল জিতুক, ব্রুনো গোল্ডেন বল জিতুক, ব্রুনো ক্লিক করবে। যে প্লেয়ার আই থিং 22 or 23rd মেবি অ্যাসিস্ট করছে না, 21টা অ্যাসিস্ট শুধু প্রিমিয়ার লিগে, যেটা প্রিমিয়ার লিগের হিস্ট্রি রেকর্ড। থিয়েরি অনরি কেডিবির রেকর্ড ভেঙে ফেলছিল, এবং ব্রুনো ফার্নান্দেজ সবচেয়ে বেটার শেপ নিয়ে এসেছে। আমি জানি না সেটা ভিতিনিয়ার ক্ষেত্রেই হোক, জোয়াও নেভেস, ওরা লং সিজন খেলেছে, কিছু ফ্যাটিক থাকতে পারে। এখন আসলে আরেকটা জিনিস আমার কাছে একটু টাইট মনে হচ্ছে, সেটা হলো আসলে ফেয়ার। আপনি যখন গোল মাউথে অপরচুনিটি পাবেন, আসলে কাকে আপনি ইউজ করলে গোলটা হবে, দিস ইজ আমার কাছে একটু ডাউট লাগে পর্তুগিজ টিমের। কারণ এখন মানে যেটা আমি আমার মাথা থেকে আসলো, যেটা আসলে এখন তারা হয়তো বা চাচ্ছে না রোনালদোকে দিয়ে গোল করাবে, ওই টেন্ডেন্সিটা এখন ওদের ভিতরে চলে আসছে। সো এখন ওই জায়গায় যদি ক্লিয়ারলি ধরেন বি ফেয়ার থাকে, আই হোপ রোনালদো পর্তুগাল ওই জায়গাটা ভালো, মানে ওই জায়গাটা একটু ডাউট লাগছে। সাহস করে আসলে কোচকে সিদ্ধান্ত নিতে হবে। রোনালদো একটা ওই যে লাস্ট ওয়ার্ম আপ ম্যাচটায় রোনালদো একটা সুন্দর জায়গায় বল পাইলো, ডান দিকে ওর পার্টনার কনসেসাও পুরা ফ্রি, জাস্ট পাস থ্রু বলটা বাড়ায় দিলে একটা ট্যাপিং গোল হয়, সে ভিতরে কাটায় নিজে শট নিল। এই জিনিসগুলোর কারণেই তো আসলে ওকে সার্ভিসটা দিতেও ব্রুনোরা একটু চিন্তা করবে নাকি বরং আমি কনসেসাওরে দেই বা রাফায়েল লিয়াওকে দেই, ওখান থেকে গোল হওয়ার চান্স বেশি। সো এইটাই প্রবলেম আর কি ওদের এই মুহূর্তে। ইন্টারেস্টিং 2টা ম্যাচ। আগামীকাল সকালে আর্জেন্টিনা শুরু করবে 7টায়, আর রাতে গিয়ে আবার 11টায় পর্তুগালের খেলা দেখবো। সো একই দিনে 2টা বড় ম্যাচ, সকাল এবং রাত। মানে ফিজিক্যালি আমাদের আসলে ফিট থাকা এই মুহূর্তে খুব জরুরি। প্লেয়াররা যেমন ফিট থাকবে, আমাদেরও ফিট থাকা খুব জরুরি। এত ম্যাচ দেখতে হচ্ছে এবং গোলায় যায় তো মাথার মধ্যে, সবকিছু মেমোরি করাও খুবই কঠিন। এটা নিয়ে যেহেতু কথা বলা লাগে, মানে প্লেয়ারও চেনা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়। সব প্লেয়ার তো চিনি না, মানে যে লিগে সাধারণত যারা একটু ভালো করেছে, যারা একটু প্রলিফিক, এই মুহূর্তে তাদের নাম জানি। আর কিছু কিছু দলকে তো জানতেই হয়, সেটা তো 10টা দলকে মিনিমাম মানে ভালো স্টাডি করাটাই জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ আহমেদ বিন পারভেজ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, তপু বর্মন। একটা খুবই হেলদি ডিসকাশন হয়েছে। আমার কাছে মনে হয় এরকম ডিসকাশন 4টা-5টা সারাদিন ধরেই করি, এটা একটা মজার বিষয় হয়ে যায়। হোপফুলি ইনশাআল্লাহ পরে আবার আমরা একসাথে আবারও মানে এরকম ডিসকাশনে থাকবো। আর তপু বর্মন মেবি 18 তারিখ থেকে আমার সাথে রেগুলারই থাকবে বলছি ভাই, অলরেডি শুনলাম। এবং আমরা ডেফিনেটলি পারভেজকে সেখানে নিয়ে আসবো। না উই ওয়ান্ট হিম। হ্যাঁ, আমি আমার এটা মাথায় আছে, আমি নিয়ে আসবো ডেফিনেটলি। এটা আমি চিন্তাই করছিলাম যে আমরা আরো একসাথে আড্ডা আরো বাড়ানো যায়, কোথায় সেটাও হবে। আরো কিছু আউটলেট দোকানে আমরা যাইতে পারি ডেফিনেটলি। দুজনকে আরেকবার থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রাইট, গ্রিন ডেটা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপের আজকের এপিসোডটা আমার কাছে মনে হয় মানে আমরা অনেক হেলদি ডিসকাশন করেছি। প্রতিদিন এরকম হেলদি ডিসকাশন আমাদের কাছে না থাকলে প্রতিটা এপিসোডে আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করবো এই বিশ্বকাপের, যেটা আপনি জানতে চান, যেভাবে জানতে চান আমরা সেটাই জানানোর চেষ্টা করবো। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আর ওয়ার্ল্ড কাপ যেহেতু চলছে, এই উত্তেজনার মধ্যে ডেফিনেটলি নিজের পরিবার, নিজেকে যত্ন নিতে এতটুকু ভুলবেন না। আল্লাহ হাফেজ।